অতি সাবধানে হাঁটা সত্ত্বেও আমার পা কাদায় পিছলে গেল। আমার পাশাপাশি শুভ্র ভাই হাঁটছিলেন। হুম, সিনেমার নায়কদের মতো উনি আমাকে ধরে ফেলেননি। আমি পুরোপুরি কাদার মধ্যেই পড়ে গেছি। ভাগ্যিস এই রাস্তাটায় কেউ ছিল না, নইলে কি লজ্জায় না পড়তাম। কাদায় পড়ে গিয়ে আমি ড্যাব ড্যাব করে শুভ্র ভাইয়ের দিকে চেয়ে আছি, কিন্তু ওনার কোনো হেলদোল নেই। আমাকে ওঠানোর জন্য আমার দিকে হাতও বাড়িয়ে দিচ্ছে না। খাটাসটা আমার তাকিয়ে থাকা দেখে কর্কশ কণ্ঠে বলে উঠলেন, এইভাবে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি ওঠ। তোর জন্য তো অনন্তকাল রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবো না আমি। কথাটা বলেই উনি চলে যেতে লাগলেন। আমিও উঠে দাঁড়িয়ে ওনার পিছু পিছু হাঁটলাম। নইলে এই সন্ধ্যাবেলা যদি আবার রাস্তায় একা ফেলে চলে যায়। আমি আলো, আমার বাবা মা নেই। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন দুজন একসাথে আমাকে টাটা করে দিয়ে গেছে। তখন আমার কোনো আত্মীয় স্বজন আমার দায়িত্ব নিতে আসেনি। আমি জলে ভাসা পদ্মের মতো ভেসে বেড়াচ্ছিলাম। তারপর আমার দায়িত্ব নিয়েছিলেন আমার ফুলমা আর ফুল বাবা। ওনারা হলেন আমার জীবনের ধ্রুবতারা। ফুল বাবা আর আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। ওনারা আমাকে নতুন জীবন দিয়েছিলেন, আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছেন, অসম্ভব ভালোবাসা আর আদর যত্ন দিয়েছেন। আমাকে জলে ভাসা পদ্ম থেকে টবে লাগানো যত্নের গোলাপ বানিয়েছেন। আর আমার শুভ্রভাই হলেন ফুল বাবা আর ফুলমায়ের একমাত্র ছেলে। শুভ্রভাই অসম্ভব রকমের সুন্দর একজন মানুষ। ফর্সা, লম্বা, ঘন পল্লব ঘেরা চোখ, খয়েরি ঠোঁট, সিল্কি চুল, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি। এক কথায় সুদর্শন হতে হলে যা যা দরকার সবই সৃষ্টিকর্তা ওনাকে দিয়েছেন। ছেলেরা মেয়েদের রূপে মুগ্ধ হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে উল্টো। শুভ্র ভাইয়ের রূপে মুগ্ধ হয়েছি আমি। শুধু রূপে নয়, শুভ্র ভাইয়ের কথা বলা, হাসি, রেগে আমার উপর চিৎকার করা, অন্যকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়া, এই সব কিছুতেই মুগ্ধ আমি। আর শুভ্র ভাইয়ের ওপর মুগ্ধ হয়েই কিশোরী বয়সে তাকে প্রেমপত্র পর্যন্ত দিয়েছিলাম আমি। তখন আমি ক্লাস 9-এ পড়তাম, আর শুভ্র ভাই তখন নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছেন। কিন্তু সেই দিন শুভ্র ভাই আমার অনুভূতিগুলো হেসে উড়িয়ে দিয়েছিলেন। সেই দিন শুভ্র ভাইয়ের বিদ্রূপের হাসিতে আমার কিশোরী হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সেই থেকেই নিদারুণ অভিমানে শুভ্র ভাইয়ের পিছনে ঘুরঘুর করা বাদ দিয়েছি। দরকার ছাড়া কথাও বলি না, তবে বেহায়া চোখটা বারবার ওনার দিকেই চলে যায়। এখন শুভ্র ভাই চাকরি করছেন, আর আমি অনার্স ফাইনাল পরীক্ষা শেষ করেছি। পরীক্ষা শেষ করে ভার্সিটি থেকে বাড়ি ফিরছি আজই। শুভ্র ভাই আমাকে স্টেশন থেকে আনতে গিয়েছিলেন। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। সন্ধ্যার আবছা আলোতে রাস্তার কাদা জল ঠিকভাবে দেখতে পাইনি বলেই এভাবে বেকায়দায় পড়ে যেতে হলো। বাড়ির দরজায় পা দিতেই ফুলমা, ফুল বাবা, দাদিমণি, আজম চাচা আর বিনতি দৌড়ে এলো। আজম চাচা আর বিনতি এ বাড়িতে কাজ করে। আজম চাচাকে আমি ছোট থেকে দেখছি, কিন্তু বিনতি কয়েক বছর আগে এসেছে। ফুলমা আমাকে দেখেই বলল, এইসব কি হয়েছে মা? কাদা লাগলো কি করে? আমি কিছু বলার আগেই শুভ্র ভাই বলে উঠলেন, কি হবে আবার? মহারানী কাদায় পড়ে গেছেন, চোখ আকাশে তুলে হাঁটেন কিনা। দাদিমণি বলল, আহ শুভ্র, তুই সব সময় আমার বুবু মনির সাথে এভাবে কথা বলবি না তো। মেয়েটা কতদিন পরে বাড়ি আসলো। শুভ্র ভাই বললেন, হ্যাঁ, আর ওকে আনতে গিয়ে আমার 12টা বাজলো। ফুলমা বললেন, তোর আবার কি হয়েছে? পড়ে গেছে আলো, তুই তো পড়িসনি। তোমরা শুধু ওর পড়ে যাওয়াটাই দেখলে মা। আমি যে ওর এই ভারী ব্যাগটা টেনে নিয়ে এলাম সেটা দেখলে না। উফ, হাত ব্যথা হয়ে গেল। কথাটা বলেই উনি ব্যাগটা আমার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে ভেতরে চলে গেলেন। ফুল বাবা আজম চাচাকে বললেন, আজম, ওর ব্যাগটা ঘরে রেখে এসো। তারপর আমার মাথায় হাত রেখে বললেন, কেমন আছিস মা? আমি হেসে বললাম, ভালো আছি ফুল বাবা, তোমরা ভালো আছো? তুই এসে গেছিস, এবার সবাই ভালো থাকবে। যা ঘরে যা, ফ্রেশ হয়ে নে। ঘরে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়েছি। ফুলমা ঘরটা আগে থেকেই গুছিয়ে রেখেছে। আমি নিজের বই খাতাগুলো টেবিলে গোছাতে শুরু করলাম। গোছাতে গিয়ে পুরনো একটা বইয়ের ভেতর থেকে
কিছু কাগজের টুকরো পড়ল। আমি মেঝেতে বসে কাগজের টুকরোগুলো হাতে নিলাম। কাগজগুলোতে চোখ বোলাতে শুরু, আমার মুখ অন্ধকার হয়ে গেল। কারণ এটা সেই প্রেমপত্র যেটা আমি শুভ্র ভাইয়ের জন্য লিখেছিলাম। সেই দিনের কথা মনে পড়তেই চোখ ঝাপসা হয়ে এলো। সেদিন নিজের মনের রঙিন অনুভূতিগুলো শব্দ দিয়ে সাজিয়েছিলাম। লাজুক মুখে কাঁপা কাঁপা হাতে শুভ্র ভাইয়ের ঘরে চিঠিটা রেখে এসেছিলাম। কিন্তু শুভ্র ভাই চিঠিটা পড়ে হো হো হা হা করে হেসে উঠেছিলেন। হাসতে হাসতে গড়িয়ে পড়েছিলেন। বিদ্রুপ করে বলেছিলেন, তুই আমাকে নিয়ে স্বপ্ন দেখছিস নাকি? কি হাস্যকর! তোর মতো গাধিকে কি আমার পাশে মানায়? এইসব চিন্তা বাদ দে, যা পড়তে বস। তারপর হাসতে হাসতেই চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। সেই সাথে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আমার মনটাও। আমি সেই ছেঁড়া টুকরোগুলো কুড়িয়ে এনে সযত্নে রেখে দিয়েছিলাম বইয়ের ভেতর। কথাগুলো মনে পড়তেই বুকের ভেতর চিনচিন করছে। মাঝে মাঝে মনে হয় আমার কেউ নেই বললেই বোধহয় শুভ্র ভাই আমাকে এত অবহেলা করে। আমি চোখ মুছে মেঝে থেকে উঠলাম। টেবিল গুছিয়ে রেখে আয়নার সামনে গিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে শুরু করলাম। হঠাৎ আয়নায় শুভ্র ভাইকে দেখতে পেলাম। শুভ্র ভাই আমার দরজায় হেলান দিয়ে হাতের উপর হাত গুজে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম। গাঢ় নীল রঙের টি শার্ট ফর্সা শরীরে খুব মানিয়েছেন। সিল্কের চুলগুলো কপালে পড়ে আছে। কি স্নিগ্ধ লাগছে ওনাকে। মানুষ এত সুন্দর হয় বুঝি? আমার ভাবনার ঘোর কাটিয়ে উনি বলে উঠলেন, ছি আলো, এটা ব্যাচেলর ছেলের দিকে এভাবে তাকিয়ে থাকতে তোর লজ্জা করছে না? আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে বললাম, আপনি বা একটা কুমারী যুবতী মেয়ের ঘরে এসে এই সাজের বেলা কি করছেন? আপনারও তো লজ্জা করা উচিত। ও বাবা, পড়াশোনা শিখে এসে তোর মুখে তো খুব কথা ফুটছে দেখছি। আমার ঘরে কেন এসেছেন? শুভ্রভাই আমার প্রশ্নের উত্তর দিলেন না। ঘরের ভেতর এসে সোজা আমার বিছানায় বসে পড়লেন। আমি ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। উনি আমার দিকে না তাকিয়ে বললেন, এইভাবে ভ্রু কুচকাবি না আলো, তোকে বেতনির মতো লাগে। আমার ভীষণ রাগ হচ্ছে এবার। অযথা আমার ঘরে এসে এসব কথা বলার কোনো মানে হয়? অসহ্যকর লোক একটা। আমি নাক ফুলিয়ে বললাম, আপনি আমার ঘর থেকে যান। শুভ্র ভাই এবার উঠে আমার কাছে এলেন। হুট করে আমার হাতটা টেনে নিজের হাতে নিলেন। তারপর পকেট থেকে একটা ব্রেসলেট বের করে পরিয়ে দিলেন। আমি চোখ বড় বড় করে তাকালাম। শুভ্র ভাই আমার গালে হালকা ঘুষি মেরে বললেন, এটা যেন কখনো হাত থেকে খুলতে না দেখি। যদি দেখেছি খুলে রেখেছিস তাহলে তুলে আছাড় মারবো। কথাটা বলেই শুভ্রভাই ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি তখনও ভেবলির মতো দাঁড়িয়ে আছি। শুভ্রভাই আমাকে ব্রেসলেট দিয়েছে, তাও নিজের হাতে পরিয়ে দিয়েছে। ব্যাপারটা বিশ্বাস হতে চাইছে না। এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি আমি? ঘরে দাঁড়িয়ে থেকে হাতের ব্রেসলেট নাড়াচাড়া করছি। তখনই ঘরে ঢুকলো বিনতি। আমাকে বলল, আপা নিচে চলেন, আপনে সকলে ডাকে। আমি নিজের হাতের দিকে তাকিয়ে থেকেই বললাম, বিনতি তুই কি আমার হাতে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছিস? বিনতি হাতের দিকে তাকিয়ে বলল, ও মা, কি সুন্দর! কই থেকে কিনেছেন আপা? আমি এবার হাত সরিয়ে নিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ মানে ওই আর কি। কি ওই আর কি? কিছু না, চল নিচে যাই। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। পিছনে না তাকিয়ে বুঝতে পারছি বিনতি হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখলাম সেখানে ফুলমা আর দাদিমণি বসে আছে। আমি গিয়ে ফুলমার পাশে বসলাম। ফুলমা বললেন, তুই কেমন যেন শুকিয়ে গেছিস আলো। আমি হাসলাম। মোটেও শুকায় যায়নি, মায়ের চোখে এমনই মনে হয়। আচ্ছা আলো, তোর ভার্সিটিতে কোনো ছেলে বন্ধু নেই? আমি ভুরু কুঁচকে তাকালাম। জিজ্ঞেস করলাম, কেন বলো তো? কিছু না, আমি তো এমনিতেই জানতে চাইলাম, বল না। আছে। তার মধ্যে সবচেয়ে ভালো বন্ধুকে? সেভাবে কোনো ভালো বন্ধু তো নেই ফুলমা, সবাই প্রয়োজনের বন্ধু। ফুলমা আর কিছু বলার আগেই ফুল বাবা ঘরে ঢুকলেন। আমার পাশে বসেই বললেন, আলোমা, আমার জন্য একটু চা বানিয়ে আনিবি? কবে থেকে তোর হাতে চা খাই না। দাদিমণি ধমক দিয়ে বলল, তুই কি রে, মেয়েটাই একটু বাড়ি এলো
আর তুই এখনই ওকে রান্নাঘরে পাঠাবি? আমি হেসে বললাম, ঠিক আছে দাদিমণি, চা বানাতে আর কতক্ষণই বা লাগবে, আমি যাচ্ছি। ড্রয়িং রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকেই দেখলাম বিনতি রান্না করছে, আর রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে শুভ্র ভাই কি যেন করছে। আমি শুভ্র ভাইকে না দেখার ভান করে চা বানাতে শুরু করলাম। বিনতি বলল, আপা চা খাইবেন? আমি বানিয়ে দিই, সরেন। না বিনতি, আমি খাবো না, ফুল বাবার জন্য চা বানাবো। আপনি সরেন, আমি বানাতেছি। আহা বিনতি, তোকে বানাতে হবে না, তুই নিজের কাজ নিজে কর। আপনেরা জানি কেমন, ভাইজানের আপেল খাইটা দিতে চাইলাম, উনি কইল নিজের কাম নিজে করো। আপনেরে চা বানাইয়া দিতে চাইলাম, আপনেরও কইলেন নিজের কাম করো। আপনেরে তাইলে কোন আমার কাম কি? বিনতি, তুই দয়া করে চুপ কর, চুপচাপ রান্না কর। আমি চা কাপে ঢেলে চিনি মিশাচ্ছি। হঠাৎ শুভ্র ভাই আহ করে উঠলেন। আমি তাকিয়ে দেখলাম শুভ্র ভাই বাম হাতের আঙুল চেপে ধরে আছে, আঙুলটা থেকে অনবরত রক্ত পড়ছে। আমি দৌড়ে গিয়ে আমার ওড়নার এক প্রান্ত শুভ্র ভাইয়ের আঙুল চেপে ধরলাম। হড়বড় করে বলতে শুরু করলাম, আপনাকে কে আপেল কাটতে বলেছে শুভ্র ভাই? যে কাজ কখনো করেন না সেটা কেন করতে আসেন? বিনতিকে বললেই তো ও কাজটা করে দিতে পারত। শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি মুস্কি মুস্কি হাসছেন। আমি বুড়ো কুচকে বললাম, আপনি তো অদ্ভুত, হাত থেকে রক্ত ঝরে পড়ছে আর আপনি হাসছেন? হাসি বন্ধ করুন, যত সব। আপনি দাঁড়ান, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। আমি ফার্স্ট এড বক্স আনার জন্য পা বাড়ালাম, কিন্তু যেতে পারলাম না। শুভ্র ভাই পেছন থেকে আমার ওড়না টেনে ধরলেন। আমি চোখে মুখে রাগ নিয়ে ফিরে তাকালাম, কিন্তু শুভ্র ভাই ভাবলেশহীনভাবে বললেন, কিচ্ছু আনতে হবে না। আনতে হবে না কেন? শুভ্র ভাই আমার প্রশ্নের উত্তর দিলেন না, হুট করে আমার ওড়নার এক প্রান্ত ছিঁড়ে ফেললেন। আমি অস্থির হয়ে বললাম, আরে আরে, এটা কি করলেন আপনি? আমার ওড়না ছিঁড়ে দিলেন কেন? শুভ্র ভাই কিছু না বলে আমার ওড়নার ছেঁড়া অংশটা নিজের কাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আজব মানুষ তো, আমার ওড়নাটা। রাত 2টো বাজে, আমার কিছুতেই ঘুম আসছে না। আমার মাথায় শুধু ঘুরছে শুভ্র ভাইয়ের ব্রেসলেট পরানো আর ওড়না ছেঁড়ার ব্যাপারটা। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করছি বিছানায়। এবার উঠে বসলাম, গায়ে ওড়না জড়িয়ে ছাদের দিকে পা বাড়ালাম। ছাদে হলুদ রঙের আলো জ্বলে আছে, আকাশে মেঘলা, চাঁদ বা তারা কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন অন্ধকার। ছাদে হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ কেউ বলে উঠল, এত রাতে ছাদে কি করছিস? হঠাৎ কারোর কথা শুনে আমি ভয়ে চিৎকার দিয়ে পিছনে তাকালাম, কিন্তু শুভ্র ভাইয়ের মুখটা দেখে সাথে সাথে নিজের মুখ চেপে ধরলাম। শুভ্র ভাই ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে ভুড়ো কুচকে আমার দিকে তাকিয়ে আছে। ছাদের হলুদ আলোয় শুভ্র ভাইয়ের মুখ হলদে হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি এভাবে হঠাৎ করে কেউ কথা বলে? আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করতাম। তুই এভাবে চিৎকার করলি কেন? এভাবে কেউ চিৎকার করে? আশেপাশের মানুষ শুনলে কি ভাববে? আমি তোর সাথে কি না কি করছি। আপনি এত রাতে ছাদে কেন? সেই একই প্রশ্ন তো আমি তোকে করলাম। আমার ঘুম আসছিল না, তাই ছাদে এসেছি। আপনি কেন এসেছেন? আবার ইচ্ছে হয়েছে তাই এসেছি। আমি ছাদের রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালাম। শুভ্র ভাই আমার পাশে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর শুভ্র ভাই বললেন, হ্যালো, দোলনায় বসবি? আমি অবাক চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। ছাদের এক পাশে রাখা দোলনাটা শুভ্র ভাইয়ের একান্ত নিজস্ব সম্পত্তি। এই দোলনায় উনি ফুলমা ছাড়া আর কাউকে বসতে দেন না কখনো। আমার ছোটবেলা থেকেই এই দোলনার প্রতি খুব লোভ, কিন্তু শুভ্র ভাইয়ের চরের কারণে কখনোই বসতে পারতাম না। শত হলেও এটা শুভ্র ভাইয়ার নিজের বাড়ি, কিন্তু আমার নিজের হয়েও নিজের নয়। আমার উত্তর না পেয়ে শুভ্র ভাই আবার বললেন, কি রে, ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছিস কেন? আমি বিস্ময় নিয়েই বললাম, আপনি কি আমায় সত্যিই দোলনায় বসতে বললেন? শুভ্র ভাই হেসে উঠলেন, আমার হাত ধরে নিয়ে গিয়ে দোলনায় বসিয়ে দিলেন, তারপর নিজেও আমার পাশে বসে পড়লেন। আমার বিস্ময় কাটছেই না। আমি হুট করেই বলে উঠলাম, শুভ্র ভাই, আপনি খুব অদ্ভুত বিহেভ করছেন। কি করলাম?
আমি বাড়ি আসার পর থেকে আপনি যা যা করছেন সবই তো অদ্ভুত। আমি আপনার কোনো কাজের মানে বুঝতে পারছি না। শুভ্র ভাই নির্লিপ্তভাবে জবাব দিলেন। খুব তাড়াতাড়ি বুঝে ফেলবি। হঠাৎ টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। আমি চোখ বন্ধ করে হাত বাড়িয়ে বৃষ্টি ফোঁটা স্পর্শ করছি। হঠাৎ চোখ মেলে পাশে তাকিয়ে দেখি শুভ্র ভাই আমার দিকেই তাকিয়ে আছে। কেমন গভীর সেই দৃষ্টি। এই দৃষ্টি সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি উঠে দাঁড়ালাম, অন্যদিকে তাকিয়ে বললাম, শুভ্র ভাই বৃষ্টি শুরু হয়েছে, চলুন ঘরে যাই। তারপর প্রায় ছুটে নিজের ঘরে চলে এলাম। শুভ্র ভাইয়ের এমন দৃষ্টি তো আগে দেখিনি। এভাবে তাকিয়েছিলেন কেন উনি? সকালে নাস্তা করার পর আমি নিজের ঘরে এসে খাতা কলম নিয়ে বসেছি। খাতায় কতগুলো অনাথ আশ্রমের নাম লিখছি, কারণ কয়েকদিন পর আমার মা বাবার মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছর এই দিনে ফুল বাবা আমাকে অনাথ আশ্রমে নিয়ে যান। এবছর কোথায় যাব সেটাই ঠিক করার চেষ্টা করছি। তখনই আজম চাচা ঘরে এলেন। আমার সামনে এক কাপ চা রেখে বললেন, এই যে মা, তোমার চা। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, থ্যাংক ইউ চাচা। মা, চা খাইয়া তাড়াতাড়ি তোমার ফুল বাবার ঘরে যাও, তোমারে উনি ডাকছেন। ঠিক আছে চাচা, আমি আসছি। আজম চাচা চলে গেলেন। আমি চায়ের পরপর কয়েকবার চুমুক দিলাম। হাত থেকে কলম আর কাপ রেখে উঠে দাঁড়ালাম। সিঁড়ি বেয়ে নেমে সোজা ফুল বাবার ঘরে ঢুকলাম। সেখানে ফুল বাবা, ফুলমা, দাদিমণি সবাই বসেছিল। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, ফুল বাবা আসবো? সবাই কিছু একটা নিয়ে আলোচনা করছিল। আমাকে দেখেই সবাই চুপ হয়ে গেল। ফুল বাবা বললেন, আলোমা আয়, ভেতরে আয়। আমি ভেতরের গিয়ে বসলাম। ফুলমা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যালো, তুই কত বড় হয়ে গেলি। এই তো সেই দিন আমার আঁচল ধরে ঘুরে বেড়াতিস পুঁটি মাছের ভাজা খাবি বলে। আমি হেসে বললাম, পুঁটি মাছ থাকলে ভেজে ফেলো ফুলমা, খেতে ভালোই লাগে। সেটা ভেজে দেব, কিন্তু এখন থেকে তোকে মাছ ভাজা খাওয়ার সাথে সাথে মাছ ভাজতেও শিখতে হবে। দাদিমণি বলল, শুধু মাছ ভাজতে নয়, আরো অনেক কিছু রান্নায় শিখতে হবে, নইলে বরকে খাওয়াবে কি? আমি বিস্ময় নিয়ে দাদিমণির দিকে তাকালাম। বললাম, বর মানে কি বলছো দাদিমণি? ফুলমা বললেন, আলো, আসলে আমরা তোর বিয়ের কথা ভাবছিলাম। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বিয়ে? আমার বিয়ে? ফুলমা আমাকে কাছে টেনে নিয়েই বললেন, তোর কি কাউকে পছন্দ আছে আলো? থাকলে বল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। কী বা উত্তর দিতাম? আমার পছন্দ তাদের ছেলে। এই কথা কি করে বলবো আমি? যদি ফুলমা আর ফুল বাবা আঘাত পায়? আর শুভ্র নিজেই তো আমাকে। আমার ভাবনার মাঝেই ফুলমা আবার বললেন, তুই কোনো সংকোচ করিস না আলো, কাউকে পছন্দ করে থাকলে বল। আমি নিজের সব অনুভূতির সাথে যুদ্ধ করে বললাম, না, আমার কোনো পছন্দ নেই ফুলমা। ফুল বাবা আমার মাথায় হাত রেখে বললেন, আলো, তুই তো তোর ফুল বাবাকে ভরসা করিস, তাই না? হ্যাঁ, আমি সবসময় চাই তুই ভালো থাক মা। আমরা যেই ছেলেকে ঠিক করেছি সে তোকে ভালো রাখবে। ছেলে? ছেলে ঠিক করে ফেলেছ? আমরা শুধু একজনকে পছন্দ করেছি। এখন তুই যা বলবি তাই হবে, তোকে আমরা জোর করবো না, সিদ্ধান্ত তুই নিবি। আমি চুপচাপ বসে রইলাম। কি বলবো বুঝে উঠতে পারছি না। ফুলমা বললেন, তাড়াহুড়ো করতে হবে না মা, তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নে। আমি এবার নিজেকে সামলে নিয়ে মাথা তুলে তাকালাম, একটু হাসার চেষ্টা করলাম। বললাম, ভাবার কিছু নেই ফুলমা, তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, আমাকে নতুন জীবন দিয়েছো। তোমরা যদি না থাকতে তাহলে হয়তো আমি বেঁচেই থাকতাম না। আমি জানি তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে। তোমাদের ওপর সেই ভরসা আছে আমার। তোমরা যখন বলবে আমি তখন বিয়ে করব, যাকে বলবে তাকেই বিয়ে করব আমি। ফুলমা খুশি হয়ে আমার কপালে চুমু দিয়ে বললেন, আমি জানতাম তুই না করবি না। ফুল বাবা বললেন, ছেলের সাথে তুই পরিচিত হয়ে নে মা, একদিন দেখা কর। কবে দেখা করব বলো? ফুলমা বললেন, আমি ওদের সাথে কথা বলে তারপর তোকে জানাবো। ঠিক আছে ফুলমা, আমি তাহলে ঘরে যাই। যা।
ফুল বাবার ঘর থেকে বেরোতেই দেখলাম শুভ্র ভাই সোফায় বসে টিভি দেখছেন। আমি পা টিপে টিপে গিয়ে পেছন থেকে শুভ্র ভাইয়ের কানের কাছে জোরে চিৎকার করলাম। শুভ্র ভাই প্রথমে আংশিক চিৎকারে হকচকিয়ে উঠে দাঁড়ালেন, তারপর রাগী গলায় বললেন, এটা কি ধরনের বাচ্চা মেয়ে আলো? তুই কি এখনো ছোট আছিস? আমি হেসে বললাম, হুম, আমি আর ছোট নেই, আমি অনেক বড় হয়ে গেছি। ফুল বাবা আর ফুলমা আমার বিয়ে ঠিক করেছেন। কথাটা বলেই আমি সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে যেতে শুরু করলাম। একবারের জন্য পিছনে ফিরে তাকাইনি। আমি আর মায়া বাড়াতে চাই না, একদম চাই না। দুপুরবেলা ঘরের সাথে লাগোয়া বারান্দায় ভেজা চুল এলিয়ে বসে আছি। বারান্দায় রোদ পড়েছে, আমি রোদেই বসে আছি। আমার কোলের উপরে একটা বই, মাঝে মাঝে বইটার পাতা উল্টাচ্ছি, যদিও আমি বইটা পড়ছি না। একটা বই সাথে নিয়ে বসে থাকার অনেক সুবিধা। কেউ আসলে পড়ার ভান করা যায়, তার সাথে কথায় যোগ দিতে হয় না। শুভ্র ভাই নিঃশব্দে এসে আমার পাশে বসলেন। শুভ্র ভাই ঘরে ঢুকতেই আমি টের পেয়েছি, কিন্তু সেটা শুভ্র ভাইকে বুঝতে দিতে চাইছি না। এমনভাবে বইয়ের দিকে তাকিয়ে বসে আছি যেন আমি ওনাকে দেখতে পাইনি। উনি বলে উঠলেন, তুই কি বিয়েতে রাজি? আমি না শোনার ভান করে বসে আছি, মানে ভাবখানা এমন যেন আমি খুব মনোযোগ দিয়ে বই পড়ছি। আশেপাশের কিছুই আমার কানে ঢুকছে না। শুভ্র ভাই বললেন, উত্তর দিচ্ছিস না কেন? তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আমি এবারও কথা বললাম না। শুভ্র ভাই এবার আমার থেকে বইটা টেনে নিয়ে বারান্দা দিয়ে নিচে ফেলে দিল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আরে এটা কি করলেন আপনি? আমার বইটা ফেলে দিলেন কেন? শুভ্র ভাই আমাকে বারান্দার রেলিংয়ের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, অভিনয় করিস আমার সাথে? আমি খুব ভালো করে জানি যে তুই পড়ছিলি না। আমার কথার উত্তর দিলি না কেন? আমি কাঁদো কাঁদো মুখে বললাম, শুভ্র ভাই আমাকে ছাড়ুন, আমার লাগছে। শুভ্র ভাই আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালেন, শীতল গলায় বললেন, তুই বিয়েতে রাজি কিনা বল। এখনো রাজি হয়নি, তবে ছেলেকে দেখার পর রাজি হয়ে যাব। মানে তুই নিশ্চিত যে ছেলেটাকে তোর পছন্দ হবে? পছন্দ হবে না কেন? ফুল বাবা নিজে পছন্দ করেছেন। আমি ফুল বাবাকে ভরসা করি। উনি নিশ্চয়ই খারাপ কোনো ছেলেকে পছন্দ করেননি। আদৌ তুই বুঝতে পারছিস না, বাবার পছন্দ আর তোর পছন্দ এক নাও হতে পারে। তোর যদি ছেলেটাকে পছন্দ না হয়? হবে। শুভ্র ভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর ঘর থেকে চলে গেলেন। শুভ্র ভাই যেতেই ফুলমা আমার কাছে এলেন, বললেন, কি রে আলো, শুভ্রকে যেতে দেখলাম, ও কি বললো তোকে? কিছু না ফুলমা, শুভ্র ভাই আমাকে বিয়ের জন্য শুভকামনা জানাতে এসেছিল। ও আচ্ছা, নিচে চল, খাবি না? তুমি যাও, আমি আসছি। ফুলমা আমার হাত ধরে বললেন, আলো, ওরা ফোন করেছিল। আরে বাবা, ছেলে বাড়ি থেকে। ছেলেটা কাল তোর সাথে দেখা করতে চেয়েছে, তোর কোনো আপত্তি নেই তো? আমি মুখে হাসি টেনে বললাম, না ফুলমা। ফুলমা হাসলেন, আমাকে আদর করে বললেন, তুই সত্যি আমাদের লক্ষ্মী মেয়ে, তাড়াতাড়ি খেয়ে আয়। আমি ফুলমার সাথে নিচে গেলাম। দাদিমণির পাশে বসে চুপচাপ খেতে লাগলাম। ফুল বাবা আমার দিকে একটা ছবি এগিয়ে দিয়ে বললেন, আলোমা, এই যে ছেলের ছবি, তুই দেখে নিস। আমি মৃদু হেসে ছবিটা নিলাম। দাদিমণি বললেন, ভালো করে দেখিস বুবু, ছেলে কিন্তু খুব সুন্দর দেখতে। শুভ্র ভাই হুট করে বলে দিলেন। এতই যখন সুন্দর তখন তুমি বিয়ে করে নাও দাদিমণি। দাদিমণি মুখ বেঁকিয়ে বললেন, মরণ, কথার কি সিঁড়ি দেখ। ফুলমা আমার প্লেটে মাছ তুলে দিল। সাথে সাথেই শুভ্র ভাই সেটা ছো মেরে নিজের প্লেটে নিয়ে নিল। আমি কিছুই বললাম না, কারণ এটা শুভ্র ভাইয়ের ছোটবেলার স্বভাব। আমার পাতে দেওয়া মাছ সবসময় উনিই ছিনিয়ে নেন। ফুলমা রেগে গিয়ে বললেন, শুভ্র, মেয়েটা কয়দিন পরে চলে যাবে, এখনো তুই এভাবে কেড়ে নিবি? ফুল বাবা বললেন, সত্যি, আলো চলে গেলে বাড়িটা বেমানান হয়ে যাবে, আমাদের পরিবার অন্ধকার হয়ে যাবে। শুভ্র ভাই বলে উঠলেন, তোমরা চাইলে বাড়িটা আলোকিত করে রাখতে পারো।
ফুলমা বললেন, মানে? মানে আরও চলে যাবে ভেবে খারাপ লাগছে তোমাদের? হ্যাঁ, লাগছে। তাহলে এক কাজ করো, তোমরা আলোকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। আলোর বিয়েও হবে, আর ও এ বাড়ি ছেড়েও যাবে না। কথা বলা শেষ করে শুভ্র ভাই খাবার টেবিল ছেড়ে উঠে গেল। সবাই শুভ্র ভাইয়ের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমি নিজেও খাওয়া বন্ধ করে বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। ফুলমা ফুল বাবার দিকে তাকিয়ে বললেন, শুভ্র কি বলে গেল? ফুল বাবা হঠাৎ হেসে বলে উঠলেন, আরে তুমি তোমার ছেলেকে চেনো না? ও মজা করছে। ফুলমা বিড়বিড় করে বললেন, মজা? ইস, যদি সত্যি এমন হতো। আমি আবার খাওয়ায় মন দিলাম। ফুল বাবা ঠিকই বলছে, এটা নিশ্চয়ই মজা করে বলেছেন শুভ্র ভাই। আমার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আমি আড়মোড়া ভেঙে উঠে বসলাম। দেখলাম বিনতি আমার বিছানায় বসে আছে। নিশ্চয়ই ও ডাকছিল এতক্ষণ। আমি উঠে বসতেই বিনতি বলল, আর কতক্ষণ ঘুমাইবেন আপা? সেই দুপুর থাইকা ঘুমাইতেছেন। আমি হাই তুলে বললাম, আমার আরো ঘুম পাচ্ছে বিনতি, তুই ডাকলি কেন? নিচে চলেন, আপনার ফুল বাবা যে আপনার হাতে চা খাইতা বসে আছে। আসছি, তুই যা। আমি চোখে মুখে পানি ছিটালাম। আয়নায় তাকিয়ে দেখলাম চোখ এখনো লাল হয়ে আছে। আমি আসলে দুপুরবেলা খুব কান্নাকাটি করেছি, আর কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। আমি আরও কিছুক্ষণ চোখে পানি দিলাম, সুন্দর করে চুল বাঁধলাম। নিচে নেমে দেখলাম ফুল বাবা বসে আছেন। আমি গিয়ে ফুল বাবার হাত জড়িয়ে ধরে পাশে বসে পড়লাম। ফুল বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ঘুম হলো? হ্যাঁ হয়েছে। ছেলেটা ছবি দেখেছিস? আমি আসলে ছবিটা দেখিনি, কিন্তু তবুও মিথ্যা বললাম। হ্যাঁ দেখেছি। কেমন মনে হলো? ভালো, যাই তোমার চা নিয়ে আসি। আমি সোজা রান্নাঘরে ঢুকলাম, চা বানাচ্ছিলাম। হুট করে শুভ্র ভাই এসে আমার পাশে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, স্বপন সরকার, গায়ের রং শ্যামলা, বাবার ফুড প্রোডাক্টের বিজনেস আছে, অনেক বড় লোক, বয়স 32, হালকা ভুঁড়ি আছে, আর হাইট হলো 5'7", আর আমি হলাম 6'2". তার মানে আমার চেয়ে কত ইঞ্চি খাটো বলো তো? আমি ভুরু কুঁচকে ওনার দিকে তাকিয়ে বললাম। ওনার হাতে একটা ছবি। উনি ছবিটা আমার দিকে ঘুরিয়ে ধরে বললেন, এই ছেলেটাকে তোর পছন্দ হয়েছে আলো? ছি, তোর চয়েস এত খারাপ হলো কবে থেকে? আমি ছবিটা হাতে নিয়ে বললাম, চিচি করছেন কেন? ভালো করে দেখুন লোকটার চেহারা কত মায়াবী। আচ্ছা মায়াবী? হ্যাঁ মায়াবী। আমার হাইট তো 5'3". আমার জন্য 5'7" ঠিক আছে। খুব না, খুব বিয়ে করার শখ জেগেছে তোর। আমি দাঁত কেলিয়ে বললাম, হ্যাঁ। হ্যালো শোন, এই ছেলের বাপ বিরাট বড় লোক। বড় লোকের ছেলেরা ভালো হয় না। কিন্তু এই ছেলে নিশ্চয়ই ভালো। শুভ্র ভাই ভুরু কুঁচকে বললেন, তুই দেখি খুব নিশ্চিন্ত। তো নিশ্চিন্ত হব না কেন? আর আপনি এই ছেলের এত খুঁত কেন বের করছেন বলুন তো? ফুল বাবা তো বলেছে যে ছেলেটা খুব ভালো। আমি কোথায় খুদ বের করছি? আমি তো এমন বলছি, আচ্ছা আমি তো এমনি বলছিলাম, তুই যাকে খুশি বিয়ে কর, আমার কি? তুই বিদায় হলে আমি বাঁচি। আমার চা বানানো শেষ। আমি চায়ের কাপ হাতে নিয়ে বললাম, ঠিক আছে, আমি ফুল বাবাকে বলবো আমাকে যেন তাড়াতাড়ি বিদায় করে দেয়। কথাটা বলেই চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। পিছনে পিছনে শুভ্র ভাইও এলেন। আমি ফুল বাবাকে চা হাতে দিয়ে সেখানে বসলাম। ফুলমা হাতে করে একটা নীল শাড়ি নিয়ে এলো। আমার গায়ে শাড়িটা ফেলে বলল, আলো, কাল তুই এটা পরে যাস, তোকে খুব সুন্দর মানিয়েছে। শুভ্র ভাই বললেন, কালো কোথায় যাবে মা? কোথায় আবার? ছেলেটার সাথে দেখা করতে। একটু সাজিয়ে পাঠিও মা, নইলে এই পেতনিকে উনি নাও পছন্দ করতে পারেন। চুপ কর। পেতনি মানে? আমাদের আলো যথেষ্ট সুন্দরী। হ্যাঁ, পেতনি সুন্দরী। কথাটা বলে শুভ্র ভাই হাসতে হাসতে ঘরে চলে গেলেন।
আমার মনটাই খারাপ হয়ে গেল। ওনার চোখে কি কখনো সুন্দর হতে পারবো না আমি? রাতের খাবার না খেয়েই শুয়ে আছি। আমি ঘুমাইনি, তবে ঘুমের ভান করছি। মটকা মেরে পড়ে আছি বিছানায়। আমাকে একবার একবার করে সবাই ডেকে গেছে, শুধু শুভ্র ভাই ছাড়া। আমি কারোর ডাকেই সাড়া দিচ্ছি না। আমার যে খেতে ইচ্ছে করছে না ব্যাপারটা তেমন নয়। আমি যাচ্ছি না শুভ্র ভাইয়ের ওপর রাগ করে। ঠিক রাগ নয়, বোধহয় অভিমান। বিকেলবেলা শুভ্র ভাই আমাকে পেতনি বলেছিল বলেই আমার মন খারাপ হয়েছে। তাই ঠিক করেছি শুভ্র ভাইয়ের সামনে আমি একদম যাব না। বাইরে সবার কথাবার্তার আওয়াজ কমে আসতেছে। আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। নিচে নেমে গিয়ে দেখলাম ফুলমা সব কিছু গুছিয়ে রাখছেন। আমাকে দেখতে পেয়েই বললেন, উঠেছিস? এতক্ষণ যে ডাকলাম সাড়া দিচ্ছিলি না কেন? আমি একটা চেয়ার টেনে বসলাম। বললাম, কখন ডেকেছো? শুনতে পাইনি তো। তুই তো কখনো এভাবে ঘুমাস না আলো। দুপুরে এতক্ষণ ঘুমিয়েছিস, আবার সন্ধ্যা থেকে এভাবে ঘুমাচ্ছিস। তোর শরীর খারাপ নয় তো? হঠাৎ শুভ্র ভাই কোথা থেকে চলে এলো। আমার পাশের চেয়ারে বসেই বলে উঠলেন, গা জ্বালানি কথা। ওর কিছুই হয়নি মা, ও আসলে ঢং করছিল। আমি বিরক্ত চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম, কিন্তু ওনার কোনো ভাবান্তর হলো না। ফুলমা ভুরু কুঁচকে বললেন, এইসব কি ধরনের কথা শুভ্র? এসব সত্যি কথা মা, ও মোটেও ঘুমাচ্ছিল না, মটকা মেরে পড়েছিল। আমি হঠাৎ রাগী গলায় বলে উঠলাম, হ্যাঁ আমি তো সব সময় ঢংই করি। উনি দাঁত কেলিয়ে বললেন, যাক, এতদিনে সত্যি কথাটা স্বীকার করলি তাহলে। আপনি এখানে কেন এসেছেন? আমার বাড়ি, আমি যেখানে খুশি যাব, তোকে বলতে হবে কেন? আমি দমে গেলাম। ফুলমা বললেন, শুভ্র, তুই এইভাবে কথা বলবি না। যা, ঘরে যা। শুভ্র ভাই উঠে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে বললেন, এই যে ঢঙ্গে কন্যা, আমার ঘরে 1 কাপ চা নিয়ে আয়। কথাটা বলেই উনি চলে গেলেন। ফুলমা বললেন, আলো, চা আমি বানাচ্ছি, তুই গিয়ে দিয়ে আয়। আমি নাক ফুলিয়ে বললাম, আমি বারবার এত উপর নিচ করতে পারবো না ফুলমা, আমার খিদে পেয়েছে। ফুলমা আমার কথার ধরনে হেসে ফেললেন। খাবার বেড়ে দিতে দিতে বললেন, ঠিক আছে, তুই খা, আমি বিন্তিকে পাঠাচ্ছি। খাওয়া শেষ করে আমি ছাদের উপরে গেলাম। ছাদে শুভ্র ভাইকে বসে থাকতে দেখে আমার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো। আমি মাথায় ওড়না পেঁচিয়ে নিলাম, পা টিপে টিপে শুভ্র ভাইয়ের পিছনে গিয়ে দাঁড়ালাম। পিছন থেকে খপ করে শুভ্র ভাইয়ের গলা চেপে ধরলাম। তারপর গলাটা বেশ খানিকটা চিকন করে বললাম, আমি তোর ঘাড় মটকাবো। শুভ্র ভাই পিছনে না ঘুরেই বলল, কে? আমি প্রায় নাকের ভেতর থেকে সুর বের করে বললাম, আমি পেতনি, তোর ঘাড় মটকাতে এসেছি, তোর রক্ত চুষে নেব আজ। আমার রক্ত কেন শুষে নেবেন পেতনি সাহেবা? আমার কি অপরাধ? তুই সব সময় আমাকে জ্বালাতন করিস, তাই তোর রক্ত খেয়ে আমি তার শোধ নেব। শুভ্র ভাই এবার হুট করে আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাত মুচড়ে ধরলেন। হাসতে হাসতে বললেন, এই বাড়ির পেতনিকে সেটা আমি জানি না ভেবেছিস? আমি এবার ভয়ে ভয়ে বললাম, সরি শুভ্র ভাই, সরি সরি, আমি আর এরকম করব না, আমাকে ছেড়ে দিন প্লিজ। কেন পেতনি সাহেবা, ভয় পাচ্ছেন? আমি করুণ গলায় বললাম, প্লিজ শুভ্র ভাই। কিন্তু আমার এই আকুল আবেদন ওনার কানে ঢুকলো না বলে মনে হয় না। উনি হেসে বললেন, এবার আপনার কি হবে পেতনি সাহেবা? আপনাকে এখান থেকে তুলে নিচে ফেলে দেব? আমি হঠাৎ চিৎকার করে বলতে শুরু করলাম, ফুলমা কোথায় তুমি? আমাকে বাঁচাও, তোমার ছেলে আমাকে মেরে ফেললো। শুভ্র ভাই এবার আমার হাত ছেড়ে মুখ চেপে ধরলেন, ধমক দিয়ে বললেন, চুপ। এখন ফুল মাকে রাখছিস কেন? বাচ্চামি করার সময় মনে থাকে না? কদিন পর বিয়ে হবে আর উনি এখনো ফাজলামি করে বেড়াচ্ছেন, ইডিয়েট। আমি সুযোগ বুঝে শুভ্র ভাইয়ের হাতে কামড় বসিয়ে দিলাম। সাথে সাথে উনি আমাকে ছেড়ে দিলেন। আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে নিজের ঘরে চলে এলাম। ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসে হাঁপাতে লাগলাম।
ইস, কেন যে শুধু শুধু এরকম করলাম, কি বিশ্রীভাবে ধরা পড়ে গেলাম। শিট, আজ আমি খুব সকাল সকাল উঠেছি আর ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকেছি। আমার উদ্দেশ্য হলো নাস্তা বানানো। বিনতিকে সরিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা ভাজছি। মন দিয়ে কাজটা করছিলাম আমি, কিন্তু এই বাড়িতে আমি কোনো কাজই ঠিক মন দিয়ে করতে পারি না। যখনই কোনো কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, তখনই সেই মনোযোগে কোনো না কোনোভাবে ব্যাঘাত ঘটিয়ে দেন শুভ্র ভাই। এই মুহূর্তেও তাই হলো। পরোটা বানানোর সময় আমার মাথায় পিছন থেকে একটা নীল রঙের ওড়না এসে পড়ল। আমি প্রথমে কিছু বুঝে উঠতে পারলাম না। ওড়নাটা হাতে নিয়ে পিছনে ঘুরে তাকালাম, কাউকে চোখে পড়ল না। ওড়নাটা উল্টে পাল্টে দেখছিলাম, ওড়নার এক কোনায় কিছু একটা বাঁধা আছে দেখতে পেলাম। বাঁধন খুলতেই একটা চিরকুট পেলাম। চিরকুট খুলে দেখলাম তাতে শুভ্র ভাইয়ের লেখা। উনি লিখেছেন, হ্যাঁ, ওনাটা আমি দিয়েছি। এটা তো খুশি হওয়ার কোনো দরকার নেই। সেদিন ওনাটা ছিঁড়ে ফেলেছিলাম বলে দিয়ে গেলাম পেনাল্টি হিসেবে। শুভ্র কখনো ঋণ রাখে না। চিরকুট পরে মাথাটা তুলতেই দেখলাম চুলার উপরে দেওয়া পরোটাটা পুড়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি চুলা বন্ধ করে দিলাম। ধুর, কত শখ করে পরোটা বানাচ্ছিলাম, শুভ্র ভাইয়ের জন্য সেটাও পুড়ে গেল। ভাল লাগে না। নাস্তার টেবিলে সবাই খুব প্রশংসা করছে আমার, আমি নাকি খুব ভালো পরোটা বানিয়েছি। কিন্তু শুভ্র ভাই কিছু বলছেন না, চুপচাপ খেয়ে চলেছে। দাদিমণি বললেন, আলো, খুব ভালো হয়েছে। আমার নাত জামাইয়ের ভাগ্য খুব ভালো, তার বউ এত ভালো রান্না করে, তাকে খাওয়াবে। শুভ্র ভাই এবার মুখ খুললেন, গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, না দাদিমণি, তোমার নাত জামাইয়ের কপাল খুব খারাপ, কারণ তার বউ রান্না করতে গিয়ে সেটা পুড়িয়ে ফেলবে। আমি মুখ গোমরা করে বললাম, একটা পরোটাই তো পড়েছে, বাকিগুলো তো ঠিকই আছে। ফুলমা আমার কথায় সায় দিয়ে বললেন, তাই তো, প্রথম প্রথম রান্না করতে গেলে এরকম একটু আধটু হতেই পারে, সমস্যা কি তাতে? শুভ্র ভাই বললেন, মা, আজ একটা পুড়িয়েছে, কাল আরেকটা পোড়াবে। প্রত্যেক দিন একটা একটা করে কতগুলো ক্ষতি হবে তোমার কোনো আইডিয়া আছে? ওর ভর বেচারার জন্য আমার কষ্ট হচ্ছে। আরে কথা শেষ করে উনি ওনার অফিসের উদ্দেশ্যে গেলেন। আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। পরোটা তো ওনার জন্যই পুড়লো। উনি তখন ওনাটা না দিলে তো এমন হতো না। আর এখন দেখো, আমাকেই সবার সামনে কথা শুনিয়ে দিয়ে গেল। ইচ্ছে তো করছিল ওনার নাক বরাবর ফ্রি স্টাইলে ঘুষি মারি। যত সব। বিকেল 5:30 বেজে গেছে। আধা ঘন্টা ধরে রেস্টুরেন্টে বসে আছি। স্বপন সরকার নামক লোকটার 5টায় আসার কথা ছিল, কিন্তু এখনো তার আসার নাম নেই। আমি আজ খুব সেজেছি, নীল শাড়ি পরেছি, চোখে গাঢ় করে কাজল পরেছি, ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়েছি, হাত ভর্তি নীল কাচের চুড়ি পরেছি, পায়ে নুপুরও পরেছি। 5:30 পার হতেই লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। ছবিতে যেমন দেখেছিলাম তেমনই দেখতে, তবে ছবির থেকে বয়সটা একটু বেশি লাগছে। বোধহয় ছবিটা 2-1 বছর আগের। আমি হাসি মুখে বললাম, স্বপন সাহেব। স্বপন হেসে আমার পাশে চেয়ারে এসে গা ঘেঁষে বসলেন, আমার দিকে তাকিয়ে বললেন, আলো, তোমায় ছবিতে দেখেছি, তুমি ছবির মতোই সুন্দর। উনি আমার পাশে এসে বসায় আমার বেশ অস্বস্তি হচ্ছে। অদ্ভুত লোক তো, প্রথম দেখাতেই একটা মেয়ের এত কাছে এসে বসে পড়লেন। হুমায়ুন স্যার একটা কথা বলেছেন, পুরুষ মানুষ 2 দলে বিভক্ত। একদল তাকায় মেয়েদের চোখের দিকে, আরেক দল তাকায় মেয়েদের বুকের দিকে। এই স্বপন সাহেবকে দ্বিতীয় দলের বলে মনে হচ্ছে। আমি অস্বস্তির চাপা দিয়ে মুখে হাসি টানার চেষ্টা করে বললাম, আপনারা তো দেরি হলো যে? আসলে অফিসে কাজের খুব প্রেসার, তাই দেরি হয়ে গেল। আপনি কি আমার সম্পর্কে সব জানেন? স্বপন সাহেব চেয়ারে হেলান দিয়ে বসলেন, বললেন, যতটুকু জানা দরকার ততটুকু জেনেছি, বাকি যা আছে সেসব আমার না জানলেও চলবে। আমি জিজ্ঞেস করলাম, কেন, আপনি কি আমাকে বিয়ে করতে ইচ্ছুক নয়? মানে আপনার কি আমাকে পছন্দ হয়নি? তা কেন হবে? তোমাকে পছন্দ হয়েছে বলেই দেখা করতে এসেছি, না হলে আসতাম না। আচ্ছা, আমার সম্পর্কে আপনি কি কি জানেন?